নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন সৈয়দ মুস্তাফা সিরাজের ব্ল্যাক প্যান্থার রহস্য। সৈয়দ মুস্তাফা সিরাজ জন্ম 1930 সালের 14 অক্টোবর এবং মৃত্যু 2012 সালের 4 সেপ্টেম্বর। তিনি প্রায় 150টি উপন্যাস এবং 300টি ছোট গল্প লিখেছেন। তিনি গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার ওরফে গোয়েন্দা কর্নেলের স্রষ্টা। আজকের গল্পটি আমরা নিয়েছি অমিতাভ বসু সম্পাদিত এবং গীতাঞ্জলি পাবলিশার্স থেকে প্রকাশিত রহস্যে ভরা রহস্য গল্প বই থেকে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, ব্ল্যাক প্যান্থার রহস্য। সেবার অক্টোবরে ধরমতাল হ্রদ দেখে লোহাগড় ফেরার পথে বিকেল হয়ে গেল। ওটা আসলে প্রাগৈতিহাসিক যুগের মৃত একটা আগ্নেয়গিরির জলামুখ। হাজার হাজার বছর ধরে বর্ষার জল জমে বিশাল হ্রদ হয়েছে। মধ্যেখানে ক্ষুদে দ্বীপের মতো কয়েকটা জঙ্গলের জলটুঙি। আমার বৃদ্ধ প্রকৃতিবিদ বন্ধু বাইনোকুলারে কোনো জলটুঙির শীর্ষে কবে নাকি সেক্রেটারি বার্ড আবিষ্কার করে গিয়েছিলেন। এবারকার অভিযান তার ছবি তুলতে। দুঃখের বিষয় সেবার তার ক্যামেরার টেলিলেন্স ছিল না, এবার তাই টেলিলেন্স এনেছিলেন। সেক্রেটারি বার্ডকে বাংলায় কেরানি পাখি বলা হয়, কারণ সারস জাতীয় এই পাখিকে দেখলে মনে হয় কানে কলম গোজা আছে। কিন্তু ধুরন্ধর প্রকৃতিবিদের চেয়ে পাখিটা আরো ধুরন্ধর। কয়েক ঘন্টা ছোটাছুটি, বাইনোকুলারে খোঁজাখুঁজি এবং ক্যামেরার টেলিলেন্স তাক করা ব্যর্থ হলো। কতবার টুপি খসে গিয়ে ওর টাক চকমক করলো। সাদা সান্তাক্লজ দাড়িতে মাকড়সার জাল সমেত আটকে গেল। অবশেষে লোহাগড় খনিজ সম্পদ দপ্তরের পাবলিক রিলেশন অফিসার ইকবাল আহমেদ তাড়া দিলেন। কর্নেল, এবার ফেরা যাক। এলাকার পরিস্থিতি ভালো নয়। কয়েকটা জঙ্গি গেরিলা গ্রুপ মাথা চাড়া দিয়েছে। হাইওয়েতে প্রায়ই হামলা চালায় ওরা। আমার আগের পিয়ারও। তাকে থামিয়ে কর্নেল তুম্বু মুখে বললেন, হ্যাঁ শুনেছি, তবে আলো কমে আসছে, চলো ফেরা যাক। আমরা জিপে প্রায় 3 কিলোমিটার সংকীর্ণ বিচ্ছিরি রকমের উৎরাই পথ দিয়ে নেমে হাইওয়েতে পৌঁছালাম। সেই সময় হঠাৎ কর্নেল বললেন, আহমেদ, চলো চা খাওয়া যাক। আহমেদ জিপ থামিয়ে বললেন, এখানে চা খাবেন? কি পাবেন কোথায়? প্রকৃতিবিদ জিপ থেকে নেমে অমায়িক হাসি হাসলেন। পাহাড়ি রাস্তার ধারে নিরিবিলি চায়ের আড্ডায় একটু বসলে ক্লান্তি দূর হয়। চলো এসো। পাশেই শালপাতার ছাউনি দেওয়া একটা চায়ের দোকান চোখে পড়ল। চাওয়ালার চেহারা আদিবাসীর। একা বসে ঝিমোচ্ছিল সে। আমাদের দেখে ব্যস্তভাবে উনুনের লকড়ি গুজে দিল। গাছের ডাল দিয়ে তৈরি করা বেঞ্চে আমরা বসলাম। উদ্বিগ্ন আরক্ত মুখে তরুণ পিয়ারও ঘন ঘন ঘড়ি দেখছিলেন। কর্নেল চাওয়ালার সঙ্গে গল্প জুড়ে দিলেন। ওর গল্প মানে পাখি, প্রজাপতি, অর্কিডের খোঁজ খবর। তবে চাওয়ালা হাইওয়ের ওধারে পাহাড় দেখিয়ে শুধু একটা সম্বর হরিণের খবর দিচ্ছিল, যার শিং নাকি গোনা যায় না। হাইওয়েতে দিন শেষে যানবাহনের আনাগোনা এখন সত্যিই কম। আমরা চা খেতে খেতে একটা সবুজ অ্যাম্বাসেডার বাঘ ঘুরে এসে গতি কমালো। তারপর চায়ের দোকানের সামনে থেমে গেল। পিছনের সিটে দুজন প্রৌঢ় ছিলেন। একজন মুখ বাড়িয়ে হিন্দিতে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, বরুণদেও থান আর কত দূর? চাওয়ালা ভাঙা হিন্দিতে বলে দিল, ও সামনে ব্রিজটা পেরিয়ে গিয়ে ডাইনে জঙ্গলের ভিতর বটের ডগায় দেখবেন লাল কাপড় উড়ছে। গাড়িটা চলে গেল। আহমেদ বাঁকা মুখে হাসলেন। বাইরের লোক নইলে ঝুঁকি নিত না। কর্নেল বললেন, বাঙালি বাঙালি হিন্দিটা সহজে রপ্ত হয় না,
তাছাড়া বাঙালি সম্ভবত বাতিগ্রস্ত জাত, আমাকেই একটা সেরা নমুনা বলতে পারো। কাজেই অবেলায় বর্মদেও নামে কোনো দেবতার থান দর্শনে যাত্রা বাঙালির পক্ষেই সম্ভব, কিন্তু একটা খটকা লাগছে। বলে উনি বাইনোকুলারে গাড়িটা দেখতে থাকলেন। আহমেদ বললেন, কিসের খটকা? কর্নেল বাইনোকুলার নামিয়ে চায়ে চুমুক দিলেন। অপূর্ব বলে আমাদের দিকে ঘুরলেন। গাড়ির পেছনের কাছে লেখা আছে আলফা ট্রেডিং কোম্পানি, তারাপুর। আহমেদ বললেন, তারাপুর প্রায় 19-20 কিলোমিটার হবে। সেখানে অনেক বাঙালি আছে, কিন্তু খটকাটা কিসের? ব্যবসা বাণিজ্যে বাঙালি আজকাল পিছিয়ে পড়েছে। সিদ্ধিদাতা গণেশ যেন কোনো কারণে অপ্রসন্ন। বরমদেও কি ঠেকাতে পারবেন? আহমেদ চা শেষ না করেই উঠে দাঁড়ালেন। ঘড়ি দেখে বললেন, কর্নেল, আমাদের এখন 30 কিলোমিটার যেতে হবে, 4:45 বাজে। তার তাড়ায় উঠে পড়তে হলো। জিপ চালানোয় তার দক্ষতা ধরমতাল রোডে দেখেছি। ননির ব্রিজে পৌঁছে দূরে উৎরাইয়ের নিচে সেই সবুজ অ্যাম্বাসেডার চোখে পড়ল। দুধারে ঘন জঙ্গল আর বড় বড় পাথর। আহমেদ সম্ভবত জঙ্গি গেরিলাদের আতঙ্কে জিপ ছোটাচ্ছিলেন। সবুজ গাড়িটার কাছে যাওয়ার আগেই কর্নেল বলে উঠলেন, রাখো রাখো, জাস্ট এ মিনিট। আহমেদ অগত্যা ব্রেক কষলেন। কর্নেল নেমে গিয়ে বললেন, বরমদেও নিশ্চয়ই ব্রহ্মাদেব, সম্ভবত ব্রহ্মার মন্দির এ যাবৎ একটি আবিষ্কৃত হয়েছে। দ্বিতীয়টি আবিষ্কারের কৃতিত্ব আমারই হোক, চান্স ছাড়তে চাই না। উনি হন্তদন্ত হয়েই ডাইনের জঙ্গলে ঢুকলেন। এক ফালি পায়ে চলা পথ দেখা যাচ্ছিল। সবুজ গাড়িটার মুখ এখন উল্টো দিকে ঘোরানো। ড্রাইভার হেলান দিয়ে চোখ বুজে আছে। নাইট ডিউটির পর ঘুমানোর সময় পায়নি নাকি? জিপের শব্দেও চোখ খুলল না। আহমেদ নামলেন না, আমি নেমে গেলাম। ব্রহ্মা মন্দির দর্শনের কৌতূহল জেগেছিল। পায়ে চলা পথে এগিয়ে গেলাম। দুপাশে বড় বড় পাথরও পড়ে আছে। সামনে বিশাল বটগাছের তলায় পাথরের বেদির কাছে কর্নেলকে দেখা গেল। বেদির 3 দিকে ঘন ঘাস গজিয়ে আছে। কর্নেল বাঁদিকে ঘাসের ওপর ঝুঁকি কিছু দেখছিলেন। এতক্ষণে সোজা হলেন। তারপর ক্যামেরা তাক করলেন। ফ্ল্যাশ গান কয়েকবার ঝিলিক দিল। কাছে গিয়ে বললাম, শুধু বেদি দেখছি, মূর্তি নেই। কর্নেল নির্বিকার মুখে শান্তভাবে বললেন, শিগগির আলফা কোম্পানির ড্রাইভার আর আহমেদকে ডাকো। কেন? সদ্য একটা মার্ডার হয়েছে, ওই দেখো। প্রায় ঝাঁপ দিয়ে এগিয়ে দেখি ধুতি পাঞ্জাবি পরা একটা লোক বেদির নিচে বাঁ পাশে ঘাসের ভেতর উপুর হয়ে পড়ে আছে। মাথার পেছনে টাটকা রক্ত তখনও গড়িয়ে পিঠে আর ঘাসে পড়ছে। আমার মাথা ঘুরে গেল। কর্নেলের সঙ্গদোষে এ যাবৎ অনেক খুন খারাপি দেখেছি, তাই হয়তো ভিড়মি খেয়ে পড়ে গেলাম না। কর্নেল বললেন, আরে হা করে কি দেখছো, ওদের খবর দাও। দৌড়ে গিয়ে আহমেদকে বললাম, মার্ডার, কর্নেল ডাকছেন। আহমেদ প্রলাপ বকতে থাকলেন, কর্নেলকে চলে আসতে বলুন, কর্নেলকে ডাকুন। সবুজ গাড়ির ড্রাইভার আমার ডাকাডাকিতে চোখ খুলে প্রথমে বলল, अरे नहीं कोई ट्रक पकड़ लीजिए। তারপর আমার বিদঘুটে হিন্দিতে ঘটনা শুনে সে কি বুঝলো জানি না, আস্তে সুস্তে বেরিয়ে গদাই লস্করি চালে থানের পথে পা বাড়ালো। আহমেদ তখনও প্রলাপ বকছেন। পরে শুনেছিলাম আগের পিয়ারোর মুক্তিপণের টাকা সরকারি লালফিতের ফাঁসে আটকে পড়ার দরুন জঙ্গিরা তার মৃতদেহ ফেরত পাঠিয়েছিল। তো আহমেদকে কিছুতেই ধাতস্থ করা যাচ্ছিল না। তখন আবার থানের দিকে ছুটে গেলাম। আলফা কোম্পানির ড্রাইভার আচমকা আমাকে প্রায় ধাক্কা মেরে গাড়ির দিকে চলে এলো। তারপর গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শুনতে পেলাম। কর্নেল অকুস্থলের কাছে ঘুরে বেড়াচ্ছিলেন। উত্তেজিতভাবে বললাম, ড্রাইভারটা পালিয়ে গেল যে। কর্নেল বাইনোকুলারে চোখ রেখে বললেন, পালায়নি, ওয়ার্ডি থানায় খবর দিতে গেল। এর সঙ্গী সেই ভদ্রলোক কোথায় গেলেন? বাইনোকুলার নামিয়ে কর্নেল বললেন, যাচ্ছে তাই জঙ্গল আর পাথর।
জঙ্গিদের দেখতে পাওয়া অসম্ভব। বুক ধরাস করে উঠল। জঙ্গি মানে? আহমেদ ঠিকই বলেছিল। বলে কর্নেল পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ দিলেন। এই দেখো, ডেড বডির পাশেই এক টুকরো পাথর চাপিয়ে রাখা ছিল। এটা ওপরে ছুটন্ত একটা কালো চিতাবাঘের ছবি। হিংস্র মুখটা এদিকে ঘুরে আছে। তার নিচে ইংরেজিতে ছাপানো ব্ল্যাক প্যান্থার লিবারেশন ফ্রন্ট। তারপর লাল কালিতে যে কথাগুলো ছাপানো, বাংলায় মোটামুটি তা এরকম: নিপীড়িত মানবতার স্বার্থে একটি ছারপোকা আটক করা হয়েছে। এর মুক্তিপণ 3 লক্ষ টাকা। কানহ প্রতাপের মাথায় যে গুহা আছে তার মধ্যে টাকা রেখে এলে এর মুক্তি। পুলিশ নাক গলালে মৃতদেহ ফেরত যাবে। 48 ঘন্টা সময় দেওয়া হলো। আমার হাত কাঁপছিল। কাগজটা কর্নেলকে ফেরত দিলাম। কর্নেল বললেন, তুমি গিয়ে আহমেদের কাছে থাকো। বেচারার নার্ভাস হয়ে পড়াটা স্বাভাবিক। তুমি থাকলেও একটু সাহস পাবে। কুয়ারি থানায় বসে ওসি রামলাগন সিং এর সঙ্গে কথা হচ্ছিল। তখন রাত প্রায় 9টা। কর্নেলকে উনি চেনেন, এতে অবাক হয়নি। বললেন, কেন্দ্র সন্ত্রাসবাদ দমনের জন্য নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে। কোনো ঘটনা ঘটলেই পাহাড়ি জঙ্গলে চিরুনি তল্লাশি চালাই। আমরাও সঙ্গে থাকি, কিন্তু এ পর্যন্ত যা অবস্থা ছিল তাই। না, ভুল বলছি, ক্রমশ বাড়ছে বলাই উচিত। কিন্তু আমার ধারণা জঙ্গিদের লক্ষ্য ছিল অবনী মুখার্জি। সুভাষ সিংহ বাধা দিতে গিয়ে মারা পড়েছেন। কেন বলছি শুনুন। সারা জেলায় সুভাষবাবু ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে আদিবাসীদের জন্য উনি অনেক করেছেন। আপনি তারাপুরে গেলে সব জানতে পারবেন। তাই বলছি, জঙ্গিরা বাধ্য হয়ে ওকে মেরেছে। চেঁচামেচি করেছিলেন কিংবা বাধা দিয়েছিলেন। এও সম্ভব জঙ্গিদের মধ্যে ওর চেনা মুখ ছিল। আমি তারাপুরে যখন ছিলাম, আইবির গোপন রিপোর্টে তার আভাস পাই। সুভাষবাবু নাকি জঙ্গিদের ফান্ডে টাকা দেন, কিন্তু শক্ত প্রমাণ ছাড়া ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হই হই শুরু হয়ে যাবে। বিধানসভা থেকে সংসদ পর্যন্ত নড়ে উঠবে। এই দেখুন না, সুভাষবাবুর মৃত্যুর খবর পেয়ে কি ঘটে। আমার তো শুনেই বুক ডিপ ডিপ করছে। সিংহ অট্টহাসি হাসলেন। কর্নেল বললেন, ড্রাইভার কিষেন চাঁদ কোনো শব্দ বা চেঁচামেচি শুনতে পায়নি, অথচ বাতাস বইছিল থানের দিক থেকেই। বলছে নাইট ডিউটি করে দিনে ঘুমানোর সময় পায়নি। কানহ প্রতাপ কোথায়? এখান থেকে কম করে 40 কিলোমিটার দূরে দুর্গম পাহাড় জঙ্গল এলাকায়। তারাপুর থেকে অবশ্য 20-25-এর মধ্যে। রিজার্ভ ফরেস্টের কোর এরিয়ায় পড়ে। জন্তু জানোয়ার আছে। আমি ভাবছি অবনীবাবুর পক্ষ থেকে ওখানে টাকা পৌঁছে দেবে কি করে। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন মিস্টার সিংহ। মিস্টার সিংহ ঘড়ি দেখে বললেন, ব্ল্যাক প্যান্থার বলেছে আমরা যেন কোনো নাক না গলাই। ঠিক আছে, আগে অবনীবাবুর ফ্যামিলির লোকেরা কি বলে জানা যাক। আমরা রিস্ক নেব না। ওরা যদি টাকা দেয়, বরং ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের মারফত পাঠানো যাবে। অবনীবাবু বলতে বিরোধে ফেরত এলে তখন ওর স্টেটমেন্ট নিয়ে চিরুনি তল্লাশিতে নামবো। কর্নেল সাহেব কি বলেন? মর্গের প্রাথমিক রিপোর্ট কখন আশা করছেন? তারাপুর এখান থেকে 24 কিলোমিটার। কাজে আজ রাতে পাওয়ার আর কোনো আশা নেই। তবে রাইফেলের বাঁট দিয়ে মেরেছে বলেই মনে হলো। খুলি লম্বালম্বি ফেটে গেছে। আপনিও তো পরীক্ষা করলেন। কর্নেল কিছু বলতে ঠোঁট ফাঁক করেছিলেন, বললেন না। ইকবাল আহমেদ ব্যস্তভাবে বললেন, কর্নেল 9:45 বাজে। কর্নেল উঠে দাঁড়ালেন। মিস্টার সিংহ একটু হেসে বললেন, সঙ্গে পুলিশ ভ্যান এসকর্ট করবে। পিআরও সাহেবের মাথার দাম আমরা বুঝি। লোহাগড়ে নদীর ধারে খনিজ সম্পদ দপ্তরের সুদৃশ্য বাংলোয় আমরা উঠেছিলাম। ইকবাল আমাদের গেটে নামিয়ে দিয়ে কোয়ার্টারে চলে গেলেন। পিছনে পুলিশ ভ্যান। লনে হাঁটতে হাঁটতে কর্নেল হঠাৎ হেসে উঠলেন।
জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? 3টে পটকা। তার মানে? কর্নেল প্যান্টের পকেট থেকে সত্যি 3টে পটকা বের করে দেখালেন। বরমদেও থানে এই 3টে পটকা ঘাসের মধ্যে খুঁজে পেয়েছি। মশলায় ভেজাল থাকলে বা দই ভাত ভিজে গেলে কিংবা ঠিকঠাক আছাড় না মারলে পটকা ফাটে না। তাছাড়াও ঘন ঘাসের ওপর পটকাবাজি নিষ্ফল। জঙ্গিরা পটকা ফাটাতে চাইবে কেন? ওদের তো AK-47 রাইফেল থাকে। কালাশনিকভ এই নামের এক সামরিক অফিসার এই দুর্ধর্ষ আগ্নেয়াস্ত্র অনেক দুঃখে মাথা খাটিয়ে তৈরি করেছিলেন। তবে এক্ষেত্রে একটা যুক্তি আছে। চেঁচামেচি শুনে কিষেনচাঁদ কিংবা রাস্তা থেকে কেউ ছুটে এলে তাদের ভাগিয়ে দিতে পটকা যথেষ্ট। কালাশনিকভর গুলি খামোখা খরচ করে কি লাভ? হাতে রাইফেল দেখবে এবং পটকার শব্দ শুনবে, 2 2 4 হবে এবং লেজ তুলে পালাবে। কর্নেল আবার হেসে উঠলেন। বললাম, কিষেনচাঁদের ঘুমোনোটা আশ্চর্য। নাইট ডিউটি বাজে কথা, জঙ্গিদের সঙ্গে ওর নিশ্চয়ই যোগসাজশ রয়েছে। অনেক ড্রাইভার সুযোগ পেলে ঘুমোই দেখেছি, কিন্তু কথা হলো আলফা কোম্পানির 2 মালিক বরমদেও থানে আসবেন জঙ্গিরা জানতো তাহলে। সায় দিয়ে বললাম, হ্যাঁ, কিষেনচাঁদের কাছেই জেনেছিল। আর দেখুন, ওরা আগে থেকেই অপহরণপত্র ছাপিয়ে রেখেছে। কর্নেল হঠাৎ বললেন, সকালে তারাপুর যাচ্ছি। আঁতকে উঠে বললাম, কর্নেল, ওরা সাধারণ খুনে নয়, জঙ্গি গেরিলা গ্রুপ। এত বড় একটা দেশের সরকার ওদের জব্দ করতে পারছে না। এই সময় কেয়ারটেকার ভদ্রলোক এসে পড়লেন। পিআরও সাহেব এইমাত্র ফোন করেছিলেন। ডিনার রেডি স্যার। এই বাতিগ্রস্ত বৃদ্ধের পাল্লায় পড়ে অনেক দুর্ভোগে ভুগেছি। এবার নির্ঘাত জঙ্গিদের গুলিতে প্রাণটা যাবে। ব্ল্যাক প্যান্থারদের গেরিলা যুদ্ধের কৌশল শেখাতে চাইবেন। ওটা নাকি ওর সামরিক জীবনের সেরা লাভ। সকাল 7:30টায় ব্রেকফাস্ট করে বাস স্টেশনে গেলাম। আহমেদ তখনও ওঠেননি। তার জন্য কর্নেল চিরকুটে বার্তা রেখে এসেছিলেন। 8টায় তারাপুরগামী বাস ছাড়ল। কুয়াডি পেরিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ দীর্ঘ জ্যাম। কন্ডাক্টর খোঁজ নিয়ে এসে ঘোষণা করল, বরমদেও থানের সামনে 10-20 হাজার লোক রাস্তা আটকেছে। এক বাঙালি যাত্রী মাতৃভাষায় ফুঁসে উঠলেন, রোজ রোজ এই অবরোধ, কথায় কথায় এদের রাস্তা আটকানো চায়। বলে রাষ্ট্রভাষায় কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলেন, আরে আজ হুয়া ক্যা? কন্ডাক্টর হাসল, बहुत बड़ी बिल्ली बाबूजी, वो सुभाष जी को मार डाला। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। উরি বাবা, কন মারা? मालूम नहीं। ভদ্রলোক বোচকা বুচকি গুছিয়ে নেমে গেলেন। কর্নেল পিঠে তার কিট ব্যাগ এঁটে বললেন, ওঠো জয়ন্ত, নেমে পড়া যাক। নেমে দেখি সেই ভদ্রলোক এবং আরও কিছু বাসযাত্রী একটা টিলার নিচে পায়ে চলা পথের দিকে এগিয়ে যাচ্ছেন। কর্নেল হন্তদন্ত হয়ে সঙ্গ ধরলেন। ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, ওদিকে বাস রুট আছে? ভদ্রলোক থমকে দাঁড়ালেন। কি আশ্চর্য, কি আশ্চর্য! আপনাকে সাহেব ভেবেছিলুম। এরিয়ার মিশনারি সাহেবরা আছেন তা। কর্নেল পকেট থেকে নেম কার্ড বার করে দিলেন। উনি বিড়বিড় করে পড়তে থাকলেন, কর্নেল নীলাদ্রি সরকার, নেচারিস। তারপর মুখ তুলে বললেন, এই নমস্কার নমস্কার, আপনি মিলিটারি লোক? তা নেচারিস্ট মানে? কর্নেল বললেন, প্রকৃতিপ্রেমী বলতে পারেন। আপনি কোথায় থাকেন? এদিকে কোথায় যাচ্ছেন? আগে তারাপুরে আমার বাড়ি। ছোটোখাটো ব্যবসা করি। আমার নাম সদানন্দ রায়। এই পথে জঙ্গলের মধ্যে দিয়ে গেলে নদীর ব্রিজে পৌঁছানো যাবে। তারপর ধরমতলা রোডের মোড়ে একটা কিছু পেয়ে যাব, জিপ কিংবা অটোরিকশা। নন্দবাবু, চলুন, আমরাও তারাপুর যাব। গল্প করতে করতে হাঁটলে এর ক্লান্তি আসে না। আগে কথাটা ঠিকই বলেছেন। কে এমন মারা গেল যে রাস্তা আটক হলো?
সুভাষ সিংয়ের কথা আর বলবেন না স্যার, বিয়ে টিয়ে করেনি, সমাজ সেবা করে বেড়াতো, কোম্পানির লাটে তুলে দিয়েছিল। এবার অবনী হাঁপ ছেড়ে বাঁচবে। অবনী ওর পার্টনার স্যার, বুঝলেন তো? ওদের ব্যবসা কিসের? রকমারি অর্ডার সাপ্লাইয়ের। ধরুন এরিয়ার মিশনারি স্কুল কলেজ অর্ডার দিল, এত খাতা চাই, কি কালি কলম চাই, কি চেয়ার টেবিল চাই। আবার গভর্নমেন্টস অফিস যদি অর্ডার দিল, বুঝেছি, বাঘের দুধের অর্ডার দিলেও সাপ্লাই দেয়। অদ্ভুত শব্দে হাসতে লাগলেন সদানন্দবাবু। ঠিক ধরেছেন। তবে ওই যে বলছিলাম, সিঙ্গি ব্যবসা লাটে তুলেছে দান খয়রাত করে। ইদানিং বাতি উঠেছিল বরং দেওরের থানে মন্দির গড়ে দেবে। অবনী মুখুজ্জি বেগতিক দেখে কলকাতায় ব্রাঞ্চ করেছে। ওর ছেলে মৃণাল দেখাশোনা করছে। এবার পাত্তারি গুটি অবনী কাটবে। ফ্যামিলি অলরেডি পাঠিয়ে দিয়েছে জানেন। তারাপুরের বাড়িতে অবনী এখন একা থাকেন বুঝি? হ্যাঁ, সুভাষ সিংও থাকতো, নিজে কোনো বাড়ি করেনি। জঙ্গলের গাঢ় ছায়ায় যেতে যেতে কানে এলো ডাইনে দূরে মানুষজনের কোলাহল। কর্নেল বললেন, বরমদেওর থান কি কাছাকাছি? আগে ডান দিকে ওই যে বট গাছ শিখছেন। তবে এবার একটু পা চালিয়ে আসুন স্যার, অবরোধ হাঁটাতে পুলিশ গুলি ছুটতে পারে। ছুড়ুক না, আমরা দমাদম পটকা ফাটাবো। সদানন্দবাবু গুলি গুলি চোখে তাকালেন। হ্যাঁ, পটকা ফাটাবেন? ওরে বাবা, টেরোরিস্ট ভেবে সিকিউরিটি ফোর্স ছুটে আসবে। আপনার ওই ব্যাগে তারাকাঠির প্যাকেট দেখেছি। আসন্ন দেওয়ালি উপলক্ষে বাজি পটকা হাওয়ায় তুবড়ি কিনতে নিশ্চয়ই কলকাতা গিয়েছিলেন। আগে তা দিন না কয়েকটা পটকা, দাম দেব। কি বললেন স্যার? কর্নেল পকেট থেকে একটা পটকা বার করে বললেন, তাহলে আমার পটকাটাই ফাটাই। উনি একটা পাথরের জোরে পটকাটা ছুঁড়ে মারলেন। প্রচণ্ড শব্দে ফাটলো এবং কানের তালা ধরে গেল। সদানন্দবাবু অমনি প্রায় দৌড়তে শুরু করলেন। আমি বললাম, কোনো মানে হয় যদি সত্যি সিকিউরিটি ফোর্স ছুটে আসে? কর্নেল একচোট হেসে বললেন, কষ্ট করে আর তারাপুর যেতে হলো না। সদানন্দবাবুর কাছেই সব হদিশ পাওয়া গেল। এবার ওকে সঙ্গ ছাড়া করার দরকার ছিল। দ্বিতীয়ত একাগ্রচিত্তে এক বালক ব্যাধির দৃষ্টি আকর্ষণও করা হলো। একটি বনচর ছেলে গুলতি আর মুঠোয় বাটুল নিয়ে বাঁদিকের ঝোপ থেকে কখন বেরিয়ে এসেছে লক্ষ্য করিনি। কর্নেল তাকে ইশারায় ডাকলেন। তার মুখে ক্ষোভের চিহ্ন স্পষ্ট। কর্নেল হিন্দিতে বললেন, পাখিটা উড়ে গেছে, সেই জন্য দুঃখ করো না, বকশিস দিচ্ছি। তার হাতে একটা 10 টাকার নোট গুজে দিলেন কর্নেল। সে অবাক চোখে নোটটা দেখতে থাকলো। কর্নেল বললেন, ওটা লুকিয়ে রাখো। তুমি থাকো কোথায়? এখানে কাছাকাছি কোথাও জল আছে, মানে জলাশয়? সে ইশারায় আমাদের অনুসরণ করতে বলল। ঝোপঝাড়, পাথর আর উঁচু গাছের ভেতর দিয়ে কিছু দূর চলার পর একটা ছোট্ট ডোবা দেখা গেল। ডোবার জলটা গাঢ় হলুদ। কর্নেল আমাকে অবাক করে ডোবার চারিদিকে ঘুরতে শুরু করলেন, কখনো ঝুঁকে বা হামাগুড়ি দিয়ে ঘুরতে ঘুরতে এইখানে থামলেন। তারপর ছেলেটিকে কাছে ডেকে বললেন, ওহে ছোকরা, শোনো, আরও বকশিস পাবে। জলে মাছ আছে মনে হচ্ছে। পাঁক হাতড়ে একটা মাছ ধরতে পারলে মাছটা তোমার, পাঁকে অন্য কিছু থাকলে সেটা আমার। ছেলেটি একটু দোনামোনা করছিল। আবার একটা 10 টাকার নোট তার হাতে গুঁজে দিলেন কর্নেল। তখন সে নোটটা প্যান্টেলুনের পকেটে ভরে ফেলল এবং নিঃসংকোচে প্যান্টুল খুলে জলে নামলো। জল তত গভীর নয়, তার কোমর অবধি ডুবলো মাত্র। কম বয়সীদের যা স্বভাব, জল তার সরল আদিম মনকে ভূতের মতো পেয়েছিল। কর্নেল বারবার বলছিল, পাক হাতড়াও, পাকে মাছ পাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে হাতড়াও। ওদিকে আরেকটু আরেকটু, ভালো করে হাতড়াও, পাক হাতড়াও, মাছ পাবে। হ্যাঁ, ভালো করে হাতড়াও।
আমি থ হয়ে বসে ব্যাপারটা দেখছিলাম। একটু পরে সে হাতখানেক লম্বা কি একটা জিনিস তুলে ধরল। কর্নেল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলে উঠলেন, ওটা ওটা আবার ওটা আমায় ছুঁড়ে দাও। এতক্ষণে দেখলাম জিনিসটা ইঞ্চি দেড়েক মোটা একটা লোহার রড। কর্নেল রডটা কিট ব্যাগে ঢুকিয়ে নিলেন। জয়ন্ত, কুইক, ওয়ার্ডি থানায় মার্ডার ওয়েপনটা জমা দিয়ে লোহাগড় ফিরতে হবে। ধরমতালে সেক্রেটারি ওয়ার্ডের ছবি না তুলে কিন্তু কলকাতায় ফিরছি না। বললাম, জঙ্গিরা তাহলে কি এই রডটা দিয়েই? জঙ্গিরা না, অবনী মুখুজ্জেও। সে কি? কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, 3টে পটকা দেখেই আমার খটকা বেঁধেছিল। সদানন্দবাবুর কথাগুলো স্মরণ করো। ওইখানে সুভাষবাবু মন্দির গড়ে দিতে চেয়েছিলেন, কাজেই তাকে ডেকে এনে আচমকা পেছন থেকে মাথায় রডের ঘা মারা, সো ইজি। জঙ্গিদের লেটার হেড, সুভাষবাবুর সঙ্গে ওদের যোগাযোগ ছিল। সাপ্লায়ার কোম্পানির পার্টনার সুভাষবাবুর পক্ষে লেটার হেড সাপ্লাই করা অস্বাভাবিক নয়, কিন্তু অবনীবাবুর অগোচরে এ কাজ অসম্ভব। কাজেই অবনীবাবু একটা লেটার হেড আত্মসাৎ করেছিলেন। তবে অতিবুদ্ধির গলায় দড়ি বলে একটা কথা আছে না? পটকা ফাটিয়ে কিডন্যাপিং কেসকে আরও মজবুত ভিত্তিতে দাঁড় করাতে চেয়েছিলেন অবনীবাবু। ঘাসে পটকা ফাটেনি, কাজেই আমার খটকা কালাশনিকাবও হাতে থাকলে পটকার কথা মাথায় আসবে কেন? হ্যান্ড গ্রেনেডের অভাব নেই জঙ্গিদের। নিজেকে নিজে কিডন্যাপ করলে ঘরের টাকা ঘরেই ফিরবে। তবে আমার ধারণা অবনীবাবু অত ঝুঁকি নেবেন না। কানহপ্রতাপ এলাকায় অবশ্যই জঙ্গিদের ঘাঁটি আছে, তার প্রমাণ ওই লেটার হেড। অবনীবাবু ধুলো কাদা মেখে থানায় হাজির হয়ে বলবেন, পালিয়ে এসেছি। বৃদ্ধ রহস্যবিধি সত্যি অন্তর্যামী। কুয়ারি থানায় ছেঁড়া শার্ট এবং ধুলো কাদামাখা অবনী মুখুজ্জে করুণ মুখে বসেছিলেন। কয়েক মিনিট পরেই অবশ্য তাকে হাজতে ঢোকানো হয়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের ব্ল্যাক প্যান্থার রহস্য। গল্পের সূত্রধার আমি রায়া, জয়ন্ত এবং প্রৌঢ়র ভূমিকায় অনিমেষ, ইকবাল আহমেদ এবং সদানন্দবাবু সুমন, কর্নেল প্রীতম, চাওয়ালা সুকুমার মাইতি, কেয়ারটেকার এবং কন্ডাক্টরের ভূমিকায় সুদীপ্ত, কিষেন চাঁদ এবং থানার ওসি সাগ্নিক, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প বুক। ধন্যবাদ।